নমস্কার, সাদা কথা কালো কথায় আমি অয়ন আপনাদের জানাই স্বাগত। রাজ্যে এই মুহূর্তে যা বন্যা পরিস্থিতি, তাতে 20 লক্ষ মানুষ আক্রান্ত এই বন্যায় এবং তার সঙ্গে সঙ্গে প্রায় 2 লক্ষ হেক্টর কৃষি জমি জলের তলায়। আমাদের তাই আলোচনা আজকে জলযুদ্ধ। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তিলপাড়া ব্যারেজে। জল ছাড়া হচ্ছে, আজকে সকাল থেকে 2000 কিউসেক জল ছাড়া হয়েছে। সব ডুবে একবারে হয়ে গেছে। হ্যাঁ, ফসল জলের তলায়। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তার থেকে আরো কিছুটা এগোলে সেখানে মানুষের যাতায়াত প্রায় বন্ধ। আমরা রয়েছি শিয়াগড়ি উত্তর পাড়ায়। সবে মাত্র রাস্তা শুরু হয়েছে, এখানে 1 কোমর জল। এরপর যত গ্রামের ভিতর ঢুকতে হবে তত জল বেড়েছে। থাকতে পারছি না, জিনিসপত্র স্কুল মেলায় আছে, এই জল না বার করলে কি করে থাকবো? কতদিন চলবে এভাবে? মানে খাবার দাবার ঘরে যেটুকু আছে কিছু নেই, এর দুধ ফুট। যত বেশি রাত হতে থাকে তত বেশি জল ঢুকতে থাকে। যাক বাড়িতে যা ডিঙ্গাটা আছে কোনো রান্না করে খাইছি। বর্ষাটা এবারে হচ্ছে, বর্ষা হচ্ছে, কিন্তু বর্ষার জলে এটা হয়নি যেটা তোমরা দেখতে পাচ্ছ। এটা ম্যানমেড প্ল্যান। বন্যা দুর্গত পরিস্থিতি নিয়ে কিছুক্ষণ আগেই মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বলেছেন, বন্যা পরিস্থিতি 78-এর থেকেও খারাপ। ডিভিসি মাত্রাতিরিক্ত জল ছাড়ায় বিপত্তি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই একথা বলেছেন। ঘাটালে এখনও কাউকে উদ্ধার করা যায়নি, হেলিকপ্টার থেকে মই নামানো হয়েছিল। উদ্ধার কাজে পরিস্থিতি যথেষ্ট বাধা দিয়েছে বলা যায়। কাল সকাল থেকে ফের উদ্ধারের চেষ্টা, নবান্নে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন 3 জন বিশিষ্ট অতিথি। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের সেচ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, আপনাকে স্বাগত জানাই ইটিভি নিউজ বাংলায়। রয়েছেন নদী বিশেষজ্ঞ কল্যাণ রুদ্র, আপনাকেও স্বাগত জানাই ইটিভি নিউজ বাংলায়। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে আমরা আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করব বাজার নিয়ে, কারণ বন্যা এবং বৃষ্টি এই অজুহাতে নাকি বাজারের আগুন এবং বাজারে যে কোনো সবজিতে হাত দেওয়া যাচ্ছে না। রাজ্য সরকার যে টাস্ক ফোর্স গঠন করেছিল, সেই টাস্ক ফোর্সের অন্যতম সদস্য কমল কুমার দে আমাদের মধ্যে উপস্থিত, আপনাকেও স্বাগত জানাই ইটিভি নিউজ বাংলায়। রাজীববাবু, প্রথমে আপনার কাছে যাব। যে পরিস্থিতি আমরা দেখলাম কিছুক্ষণ আগে, অর্থাৎ সন্ধ্যের কিছুক্ষণ আগে হেলিকপ্টার নামাতে হয়েছে উদ্ধার কাজে প্রতাপপুর যে গ্রাম, সেই গ্রামে কেন হেলিকপ্টার আমরা সচরাচর এই রকম পরিস্থিতি দেখিনি, উদ্ধার কাজে কেন নামাতে হলো? না, এটা আমি আপনাদের একটুখানি বলে দিই যে প্রথম কথা আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন একদম সঠিক কথা বলেছেন। যে প্রথমেই আমি বলি যে ওনার সূত্র ধরেই আসি যে এই দুর্যোগ 78 সালকেও ছাপিয়ে গেছে। এবং আমার কাছে একটা মানে ক্লিয়ার তথ্য রয়েছে, যে তথ্যটা বললে আপনারা সবাই বুঝতে পারবেন এবং আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষের এটা জানা দরকার। আমরা একটা রেকর্ড করেছিলাম 29/9/1978 সালে। আমাদের সেচ দপ্তরের কাছে একটা রেকর্ড ছিল 29 সেপ্টেম্বর 1978। আপনারা জানেন যে এখনও অবধি পশ্চিমবঙ্গে আমরা ভয়াবহ বন্যা বলি 1978 সালে, যেখানে আমার মনে আছে আমি একদম শৈশবেও মানে উত্তরবঙ্গের অর্থাৎ প্রায় বীরভূম মুর্শিদাবাদের ওই দিকের জল নেমে এসেছিল সেই সময় হাওড়া কলকাতায়, চারিদিকে একুল ওকুল ছাপিয়ে গিয়ে পুরো ভাসিয়ে দিয়েছিল, এপারের জল ওপারে, ওপারের জল এপারে। সেই দিনে সেচ দপ্তরের রেকর্ডে 29/9/1978 সালে আমাদের মুন্ডেশ্বরী, আপনারা জানেন যে ডিভিসির যে জল ওই দিক থেকে ছাড়ায় ন্যাচারালি দামোদরের উপরে, কিছু জল হুড়হুড়ার মধ্যে মুন্ডেশ্বরীর দিকে চলে যায়, কিছু জল দামোদরের নামে। তার যে কনফ্লুয়েন্স পয়েন্ট, সেই পয়েন্টে আমাদের হায়েস্ট লেভেল হচ্ছে যেটা আমরা বলি মানে এক্সট্রিম ডেঞ্জার লেভেল, মানে যেটা চলে গেলে নদীর বাঁধের উপর থেকে জল যেতে শুরু করে, সেই লিমিটটা হচ্ছে 12.80 মিটার। এবং তখন গেছিল 29/9/1978 সালে 14.58 মিটার। আর আজকের মানে গতকালকে রাত্রিরের আমরা যে রেকর্ড করেছি, সেচ দপ্তর যে রেকর্ড করেছে,
সেই রেকর্ডে 14.58কেও ছাপিয়ে গেছে, সেটা এসছে 14.60 মিটার। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলছেন যে 78 সালকেও ছাপিয়ে গেছে, একদম ঠিক বলেছেন উনি। এবং 78 সালের যে ভয়াবহ বন্যার রূপ মানুষ দেখেছিলেন, এবং আমি আজকে বলতে পারি যে রাজ্যের মানুষ একজন মুখ্যমন্ত্রী পেয়েছেন যার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি যেভাবে এই দুর্যোগের মোকাবিলা করেছেন এবং যেভাবে বিগত 6 বছর রাজ্য যেভাবে কাজ করেছে, আজকে 78কে মানুষকে কিন্তু ফেস করতে হয়নি। 78-এর মতো দুর্ভোগ এসছে। আজকে জল ছাড়ার পরিমাণ, বৃষ্টির পরিমাণ, আমি আপনাদের তথ্য দিতে পারি। বৃষ্টি ঠিকই কথা, বৃষ্টিও হয়েছে, যে কথা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমরা অস্বীকার করছি না। টানা বৃষ্টি 4-5 দিন ধরে কিভাবে হয়েছে আমার কাছে তার তথ্যও আছে, যে বাঁকুড়ায় প্রায় 754% বেশি বৃষ্টি হয়েছে, বর্ধমানে 334% বেশি বৃষ্টি হয়েছে, বীরভূমে 313% বেশি বৃষ্টি হয়েছে, ইস্ট মিদনাপুরে 502% বেশি বৃষ্টি হয়েছে, ওয়েস্ট মিদনাপুরে 424% বেশি বৃষ্টি হয়েছে, হাওড়াতে 427%, হুগলিতে 359%, কলকাতায় 367%, মুর্শিদাবাদে 174 এবং পুরুলিয়ায় 721% বৃষ্টি হয়েছে। বৃষ্টিটা হয়েছে, কিন্তু আজকে আপনারা দেখুন যেভাবে বিগত দিনে মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করেছিলেন, শুধু যদি বৃষ্টির জল হতো, প্রকৃতির ব্যাপার হতো, দেখুন বহু জায়গা আছে আজকে গেলে দেখবেন বাঁকুড়ায় অনেক উন্নত হয়েছে, বীরভূমের একটা প্রান্ত আজকে উন্নত হয়েছে, পুরুলিয়ার একটা প্রান্ত উন্নত হয়েছে। কিন্তু ম্যাক্সিমাম সাফার কোথায় করেছি? বৃষ্টির জল তো ঠিক আছে, তার সাথে টাইট লকেজ ভরা কোটাল ছিল, সেটাও ঠিক আছে, কিন্তু সব থেকে যে ব্যাপারটা আমাদের ডুবিয়েছে সেটা হচ্ছে ঝাড়খণ্ড এবং ডিভিসি থেকে ছাড়া জল, লাগাতার জল। আমি আপনাদের একটা নমুনা দেওয়া আমার মনে হয় খুব দরকার, তাহলে আপনারা বুঝতে পারবেন যে জল কিভাবে ছাড়া হয়েছে। ভাবুন, আমরা যদি দেখি 24 তারিখ থেকে শুরু হয়েছে প্রথম ছাড়া, যখন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে আমাকে, তিনি যাচ্ছিলেন দিল্লিতে, বারবার বললেন তাড়াতাড়ি তুমি মনিটরিং করো, জল ছাড়া শুরু হয়েছে। প্রথম তাদের ছাড়া শুরু হয়েছে 33,000 দিয়ে, আমাদের তখন বলা ছিল 4 থেকে 5,000 বেশি ছাড়া যাবে না। তারপরের দিন ছাড়া শুরু হলো 53,575, তারপরের দিন 1,89,625, তারপরে 2,16,350, 2,49,000, তারপরেও সেটাও ক্রস করে চলে গেল। এবং আজকের ডেটেও, একটু আগেও আমি আপনাদের স্টুডিওতে আসার আগে আজকে সন্ধ্যে 6টার সময় ডাউন দুর্গাপুরের যে তথ্যটা আমি দিয়ে দিই, সেটা হচ্ছে 1,46,700। এটা গেল, অনেকেই বলছেন যে না ছেড়ে উপায় নেই। না, আমি সেটাও আসছি, আমি চাইছি আজকে আপনাদের মাধ্যমে এমন একটা তথ্য দিতে যাতে সাধারণ পশ্চিমবঙ্গের মানুষ বোঝেন। এবং এটা ছাড়াও সাইমালটেনিয়াসলি গালুডি বলে একটা জলাধার রয়েছে, আপনারা জানেন, সেই গালুডি জলাধার থেকেও সাইমালটেনিয়াস 24 তারিখ দিয়ে মানে কত ছাড়লো দেখুন। প্রথম দিনে 1,63,432, তারপরের দিনে একটু কমলো 1,34,000, 1,51,000, 1,56,000, এইভাবে 1.5 লক্ষ করে আজকে একটু কম হয়েছে, 38,000-এ এসে দাঁড়িয়েছে। এই যে র্যাপিড, মানে এই যে বিরাট পরিমাণ জল। এবং আমি একটা তথ্য আপনাদের দিতে পারি যে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য সারা ভারতবর্ষের মধ্যে, এখানে কল্যাণদা রয়েছেন এবং আপনারা সবাই জানেন, পশ্চিমবঙ্গ হচ্ছে সব থেকে, আমি বলবো, বন্যা কবলিত রাজ্য সারা ভারতবর্ষে যতগুলো আছে, সব থেকে ওয়ার্স্ট এফেক্টেড রাজ্যের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। কেন? পশ্চিমবঙ্গের অবস্থানটা এমন, এটা হচ্ছে নিম্ন অববাহিকায় থাকা একটা রাজ্য। এটি একমাত্র রাজ্য যে রাজ্যকে সমস্ত প্রতিবেশী রাজ্যের জল বহন করতে হয়। গুজরাট, রাজস্থানে যে পরিমাণ আপনারা দেখছেন বন্যা হয়েছে, বা আসাম হয়েছে, আমার কাছে তথ্য আছে, আমাদের যা কিউমুলেটিভ রেনফল হয়েছে আর যে ডিসচার্জ হয়েছে, সেই রেনফল গুজরাটকেও বহন করতে হয়নি, সেই রেনফল রাজস্থানকেও বহন করতে হয়নি, সেই রেনফল আসামকেও বহন করতে হয়নি, আমরা নিজেরা বহন করেছি। এত বৃষ্টি বহন করেছি, তার সাথে সমস্ত, আজকে বলুন তো, আসামে যদি বৃষ্টি হয় সেই জল আমার উত্তরবঙ্গে আসে, সিকিম, ভুটানে যদি বৃষ্টি হয় আমাকে উত্তরবঙ্গে বহন করতে হয়, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহারে যদি বৃষ্টি হয় সেই জলও আমাকে মালদা, মুর্শিদাবাদ হয়ে আমার এখান থেকে নামে। এমনকি ঝাড়খণ্ড তো আপনারা জানেন যে পুরো জলটাই আমাদের এই ডিবি সিস্টেম থেকে নামে, আর যদি উড়িষ্যাতেও বৃষ্টি হয় সেটাও আমাদের এই রাজ্য থেকে নামে। অর্থাৎ এই যে ডিসচার্জ, আজকে বলুন তো, একসাথে সাঁড়াশি আক্রমণ, এবং একটা দুটো নয়, এইভাবে যে জলাধারের টোটাল ডিসচার্জ, এই যে আপনি একটু আগে কথা বলছিলেন যে ডিবিসিতে ওরা বলছে জানিয়ে ছাড়া হয়, আমাকে একটা জিনিস বলুন তো, আমি মানছি একটা ওদের কমিটি আছে, কমিটিতে রাজ্যের তরফের লোকও আছে, আমার কাছে চিঠি আছে, আমি আপনাদের দেখাতে পারি। আমার মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, আমরা সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করার জন্য প্রত্যেক কটা সময় আমরা প্রতিবাদ করে এসেছি, প্রতিবাদ করে আমাদের চিঠি দিয়েছে। একদিকে দেখুন আমার চিফ ইঞ্জিনিয়ার চিঠি দিয়ে গালুডিকে বলছে
যে তোমরা জল ছাড়তে পারবে না, ইমিডিয়েট জল ছাড়া বন্ধ করো, আমাদের রাজ্য ভাসছে। আর একদিকে দেখুন আমাদের রাজ্যের চিঠি দিয়ে বলে দেওয়া হচ্ছে যে 10,000-এর বেশি জল ছাড়বে না। আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি চিঠি দিচ্ছেন, চেয়ারম্যানকে চিঠি দিচ্ছেন, ডিবিআরসি সিডব্লিউসি মেম্বারকে চিঠি দিচ্ছেন, ঝাড়খণ্ডের সরকারকে চিঠি দিচ্ছেন, দিয়ে আমরা বারবার করে বলছি তোমাদের এই সময় 10,000-এর বেশি জল ছাড়া যাবে না। আমাদের লোক কমিটিতে রয়েছে, সে প্রতিবাদ করছে, তার যদি প্রতিবাদটা না শোনা হয়, শুধু তাকে সাজিয়ে বলে দেওয়া হয় যে একজন রয়েছে, আমি ধরুন এরকম একটা পরিস্থিতি, আমি জলটা ছেড়ে দিলাম, দিয়ে আপনাকে ফোন করে বললাম আমার কিছু করার নেই, আমাকে জল ছেড়ে দিতে হলো, তাহলে বলুন রাজ্যের প্রতিবাদ গ্রাহ্য হলো না রাজ্যের প্রতিনিধি থেকে কোনো লাভ হলো? আর একটা জিনিস আমি আপনাদের বলি, প্রত্যেকে আপনারা জানেন যে এই ডিভিসি সিস্টেমে কেন এই অনেক রকম বিতর্ক, অনেকে অনেক কথা বলছেন, সত্যটা আমার মনে হয় জানা উচিত, সত্যটা মানুষের সামনে আসা উচিত। একটা সবাই জানেন যে ডিভিসি সিস্টেমে একটা কমিটি আছে, একটা গাইড কার্ভ ফলো করতে হয়। তেনুঘাট হচ্ছে ঝাড়খণ্ডের জলাধার, তাদের গাইড কার্ভের নিয়ম ছিল 822 ফুটে জল ধরে রাখার, তারা রেখেছিল কত জানেন? 838 ফুট। আমার কাছে চিঠি আছে, সেই চিঠিও আমি আপনাদের দেখাচ্ছি। জুন মাস থেকে লাগাতার আমরা তাদের বলে আসছি, আমি নিজে মিটিং করেছি, মিটিং করে সিডব্লিউসিকে আমি ডেকে পাঠিয়েছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ, এই সময়টা আমরা সব সময় আমাদের জলাধারগুলোকে ফাঁকা রাখতে হবে যাতে মানুষের কোনো অসুবিধা না হয়, কারণ একটু পরেই বৃষ্টি হবে, জুলাই মাস এলেই বর্ষা হবে, এবং বর্ষা হলেই এই প্রকোপ বাড়বে। ন্যাচারালি জলাধার না খালি করলে তখন আমি অল্প অল্প করে জল ছাড়লে আমার হয়ে যাবে। তারা কি করেছিল দেখুন, তারা আর আমাদের কথা শুনি, জুন মাস থেকে চিঠি দিয়েছি, আজকে থেকে নয়, সেন্ট্রাল ওয়াটার কমিশনকে, ঝাড়খণ্ড সরকারকে জুন মাস থেকে, যে তোমরা ইমিডিয়েট গাইড কাপ ফলো করো। গাইড কাপ মানে একটা রুলস, একটা ল, যে এই জল ছাড়ার নিয়ম বলি আমরা, মানে আমরা তার কাছে ওটা একটা বাইবেল। সুতরাং 822-এ আমরা নামানোর কথা বলেছিলাম, তারা নামায়নি, ছিল 838-এ। এই 16 ফুট জল যদি তারা নামিয়ে দিত, তাহলে অন্তত পক্ষে ওখানে 60-70 হাজার কিউসেক জল আমরা আরও সেভ করতে পারতাম, নাম্বার 1। নাম্বার 2, ডিভিসির পঞ্চায়েতের কথায় আমি আসি। গাইড কার্ভে ফলো করার কথা ছিল তাদের 402 ফুটে নামিয়ে আনার কথা ছিল, কিন্তু সেদিনকে তারা 402 ফুটে তারা নামায়নি, তাদের গাইড কার্ভ ছিল 408, অর্থাৎ 6 ফুট জল তারা আরও ধরে রেখেছিল। যদি এই 6 ফুট জল তারা আরও নামিয়ে দিত, ওখানেও আমি আরও 40,000 থেকে 50,000 কিউসেক জল আমি ধরতে পারতাম, অর্থাৎ কম্বাইন্ডে আমি 1 লক্ষ কিউসেকের মতো জল তখনও ধরতে পারতাম। আর একটু শুনেন, মাননীয় মুখ্যমন্ত্রী বারবার করে বলেছেন যে মাইথনের ডিসিলটেশন করতে হবে, পঞ্চায়েতের ডিসিলটেশন করতে হবে। আমার কাছে তার চিঠি আছে। মাননীয় মুখ্যমন্ত্রী 11 সালে দায়িত্ব নেবার পরে যে কোনো মুখ্যমন্ত্রীর আগে যে কাজ করেনি, মাননীয় মুখ্যমন্ত্রী বুঝে করেছেন। তিনি বলেছেন যে তাড়াতাড়ি তোমরা ব্রিম এম্বাঙ্কমেন্ট তৈরি করো। সিডব্লিউসি ডিপিআর করেছে, আমার কাছে তার কপি আছে, ডিপিআর করে জমা দিয়েছে, কোনো একটা অজ্ঞাত কারণে কেন্দ্র কোনো সাড়া দেয়নি, আজ অবধি মাইথন পঞ্চায়েতের জলাধারের কোনো ডিসিলটেশন হয়নি। এমনকি লোয়ার দামোদরের যে প্রকল্প, লোয়ার দামোদর, আজকে এই যে জায়গাটা কোনোদিনও ক্যানাল রেস্টোরেশন হয়নি। কিছুদিন আগে আমি দেখছিলাম বিজেপির কোনো একটা নেতা, তারা রাজনীতি করার জন্য, মানুষকে ভড়কি দেওয়ার জন্য এইসব কথা বলছেন। তার জানা উচিত ছিল যে এই ডিসিলটেশন প্রজেক্টের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি যখন দায়িত্ব নিই, প্রথম লোয়ার দামোদরের প্রজেক্টের কাজের জন্য ডিপিআর তৈরি করে 2200 কোটি টাকা কেন্দ্রীয় সরকারকে দিয়েছিলাম 14 সালে। 3 বছর হয়ে গেল, রিপ্লাই দিল না। প্রচুর অভিযোগ আছে জল ছেড়ে দিয়ে ডোবাচ্ছে। আসবো একটা ছোট্ট বিরতি নিতে হবে। বিরতির পর আমি কল্যাণ বাবুর কাছে আসবো, যে এই রকম অবস্থায় আমরা দীর্ঘদিন ধরেই এই সংঘাত দেখতে পাচ্ছি, কিন্তু জলের মধ্যে পড়ে গেছেন বহু সাধারণ মানুষ যারা দুর্গত এই মুহূর্তে। আসলে কেন হয় এটা, কি প্রবলেম? আমরা আসবো একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। বিরতির পর আরও একবার আপনাদের জানাই স্বাগত। বিরতির আগে মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় যেটা বলছিলেন কল্যাণবাবু, যে আমরা গতকাল আলোচনা করছিলাম রাজ্য এবং কেন্দ্র বা ডিভিসির সঙ্গে একটা সংঘাত, যেটা আমরা দেখাচ্ছি জলযুদ্ধ। একদিকে যুদ্ধ, এই দিকে আরেকদিকে মানুষ যুদ্ধ করছে প্রতি বছর। প্রশ্ন হচ্ছে যে নিম্ন অববাহিকায়, দামোদরের নিম্ন অববাহিকায় কেন এই ধরনের প্লাবন প্রতি বছর হচ্ছে, এবং যেটা রাজীববাবু বলছেন আমাদের পজিশনের দিক থেকে নেগেটিভ জায়গায় আমরা আছি কিনা, এবং আগে থেকে কোনো উদ্যোগ নেওয়া সম্ভব কিনা পরিষ্কার সাধারণ মানুষের স্বার্থে। দেখুন, এই এত কাজের একজন মন্ত্রীকে এত কাছে পাওয়া, তাকে কিছু কথা বলা, এটাও একটা সুযোগের ব্যাপার। প্রথম কথা বলি, দামোদর অববাহিকাটা 22,000 বর্গ কিলোমিটার, এর 4,000 স্কোয়ার কিলোমিটার বন্যাপ্রবণ বলে আমরা ঘোষণা করেছি, এবং যেখানে 4টে জলাধার আছে
তারা মূলত আপনার ঝাড়খণ্ডের জল তাও সবটা নিতে পারছে না। তার অনেক কারণ আছে, আমি সেই বিস্তারিত দিকটায় যাচ্ছি না। আপনি যদি ডিভিসির যদি মূল ডকুমেন্টগুলো পড়ে দেখেন, প্রথম কথা ছিল ইরিগেশন একটা টার্গেট, পাওয়ার জেনারেশন শক্তি উৎপাদন একটা, আর থার্ড ছিল ফ্লাড কন্ট্রোল। আমি ওই দুটোতে যাচ্ছি না, কিন্তু এই কথা বোধহয় অস্বীকার করে লাভ নেই যে বন্যা নিয়ন্ত্রণে ডিভিসি ব্যর্থ হয়েছে। এটা ডিভিসির এখনকার যারা অথরিটি, আমি তাদের দোষ দেব না, মূল পরিকল্পনাটাই গোলমাল হয়ে আছে। আমি এক্ষুনি সেন্ট্রাল ওয়াটার কমিশনের রিপোর্ট দেখছি, রাজীববাবু নিশ্চয়ই দেখেছেন যে কি হারে পলি জমেছে, এইটা নিয়ন্ত্রণ করারও কথা ছিল। আর উনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেইটাকে আরেকটু টেকনিক্যালি সাইন্টিফিক্যালি যদি আমি বলি, ডিভিসি 3টে টায়ারে জল রাখে। একদম নিচের স্তরটাকে আমরা বলি ডেড স্টোরেজ, যে জলটা ব্যবহার হবে না, তার উপরে লাইভ স্টোরেজ যেখান থেকে সেচের জল যাবে, আর থার্ডটাকে বলে ফ্ল্যাট কুশন। এই ফ্ল্যাট কুশনটা ফাঁকা রাখার কথা। এই যেহেতু জলাধারগুলোর ধারণ ক্ষমতা কমেছে, ডিভিসি অথরিটি একটা ক্যালকুলেটেড রিস্ক নিয়ে এটা, ওই উনি যা হিসেব দিচ্ছিলেন একদমই প্রতি বছরই এইটা করে। এইটা করলে যেটা হয় সেটা হচ্ছে, যদি বৃষ্টি না হয় ওরকম অতিবৃষ্টি, তাহলে ডিভিসি জিওয়াটা জিতেই যান। আর যদি হয় তখন কিন্তু আর কোনো বিকল্প থাকে না, তখন ওই বাঁধের নিরাপত্তা আর মানুষের নিরাপত্তা দুয়ের মধ্যে কম্প্রোমাইজ, আমরা মানুষদের বিপন্ন করে তুলি। এই জায়গাটা থেকে যদি আমরা আরেকটু গভীরে ভাবার চেষ্টা করি, তাহলে আমরা বলবো যে এখন বিজ্ঞান যে জায়গায় এগিয়েছে, আইএমডি তো ফোরকাস্ট করেছিল যে এই সাইক্লোনটা, এই ডিপ্রেশনটা আসছে এবং সম্ভাব্য কত বৃষ্টি হতে পারে, তাহলে কেন জলাধারটা আগে খালি করে রাখা গেল না আরেকটু? এই যে প্রশ্নটা, হ্যাঁ হ্যাঁ, কারণ এটা কিন্তু কোনো গল্প নয়, এটা একটা বিজ্ঞান। আইএমডি এটা খুব ভালোভাবে ফোরকাস্ট করে দিতে পারে বে অফ বেঙ্গলে যখন সাইক্লোনটা তৈরি হচ্ছে তখন থেকে। তাহলে আমার উচিত ছিল ডিভিসি অথরিটি যে কিছুটা জায়গা খালি করে, যে ফ্ল্যাট কুশনটা তারা আগে থেকে ভর্তি করে রেখেছিল সেটাকে খালি করে রাখা। না, এইখানে একটা পয়েন্ট যেটা গতকালও আমরা আলোচনা করেছিলাম, যে খালি করে যে রাখবে, তারপরে আপনি বলছেন যে যখন প্রয়োজন শস্যের জন্য সেই সময় যদি খালি থাকে। এই অনিশ্চয়তাটা ছিল না, যেহেতু আইএমডি খুব আগে থেকেই খুব আজকাল স্যাটেলাইট লিঙ্ক, খুব ভালো বোঝা যায় যে সাইক্লোন কিভাবে মুভ করছে, ডিপ্রেশনটা কোথায় কোথায় পসিবল রেইনফলগুলো হবে। এইটা কিন্তু করা সম্ভব ছিল বলে আমার ধারণা। আগে 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 এই মেট্রোলজিটা, আবহাওয়া বিজ্ঞানটা এই জায়গায় এগোয়নি, কিন্তু এখন সেটা এগিয়েছে। মানে এখন বলছেন যে ডিভিসি চাইলে পরে এই চেষ্টাটা রাখতে পারতো, এই অবস্থানটা রাখতে পারতো যেখানে অতিরিক্ত জল ধারণ করতে হতো না বা জল ছাড়তে হতো না, এমনকি ঝাড়খণ্ডের জলাধার। না, আমি বলছি এই যে মানে ডিলিঙ্কিং বিটুইন দ্য ডিফারেন্ট ডিপার্টমেন্ট, অর্থাৎ আইএমডিটা একটা খুব গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট। তারাই একমাত্র বলতে পারে যে ভারতবর্ষের কোথায় কবে কতটা মৌসুমি বৃষ্টি হবে, কোথায় ডিপ্রেশন হবে। কিন্তু এই যে সমন্বয়ের অভাবটা, এটা মানুষের দুর্দশার একটা বড় কারণ। আমি এখানে রাজীববাবু এইখান থেকে আসবো যে রাজ্য সরকারের সঙ্গে অন্যান্য দপ্তর, রাজ্য সরকার কতটা তৈরি থাকে প্রতি বছর। আমি এটা বলি, মানে হচ্ছে এখন ন্যাচারালি টিভিতে বলছি, কিন্তু আমি আপনাকে বলি খুব সিনসিয়ারলি অনেস্টলি বলছি যে মানে এটা সবার জানাও দরকার যে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যেভাবে উনি কাজ করান আমাদের দিয়ে, মানে যেভাবে ওনার নির্দেশ, যেভাবে প্রতি মুহূর্তে উনি মনিটরিং করেন, মানে আমি আপনাকে বলছি যে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যালেন্ডার করেছে আপনারা জানেন সবাই, রাজ্যের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যালেন্ডার রয়েছে, এবং ওই ক্যালেন্ডারে কবে কোন মাসে কি করতে হবে আমাদের লিখিতভাবে দিতে হয়। এবং দেখবেন আমার ওই অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যালেন্ডারে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ যে বন্যার জন্য আগে থেকে প্রিপেয়ারনেস মিটিং, আমাকে নিজে উনি বলেন প্রত্যেক জেলায় জেলায় তুমি ঘুরবে, তথ্য নেবে কি করতে হবে না করতে হবে। এবং আপনাকে আমি বলি, এটা খুব অনেস্টলি বলছি, এখানে নয় যে আজকে স্টুডিওর সামনে এসছি বলে বলছি, এটা আমার মাইনুটস আছে, আমার রেকর্ড আছে, ইভেন আমাদের রেকর্ডিং হয় এটার মাইনুটসগুলো। সাধারণ মানুষ দেখছেন বোঝা দরকার। এবং প্রত্যেক বছর এই বর্ষার আগে প্রত্যেক জেলা জেলা ভিজিট করে তাদের থেকে আমাদের একটা ফিডব্যাক নেওয়া। আর দ্বিতীয় আমি বলি, মানে নিশ্চিতভাবে কল্যাণরা জানবেন, আমরা অফিসে বসে এই আইএমডি, এই সিডাব্লিউসি, ডিভিসি, আমাদের অন্যান্য যারা যারা বিভিন্ন আমাদের সমস্ত ডিপার্টমেন্ট আছে যারা আমাদের সাথে জড়িয়ে রয়েছে এই ব্যাপারে, পাওয়ার, সবাইকে নিয়ে আমি যেমন সেচ দপ্তর থেকে মিটিং নিই, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একটা সর্বতভাবে তিনি মিটিং নেন, আবার অন্যান্য দপ্তরগুলো সাইমultaneous মিটিং করে, যেটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি 2011 সালের আগে কেউ কোনোদিন এত সমন্বয় রেখে করেছে বলে আমার মনে হয় না।
আমি একটা প্রসঙ্গে আসবো যেটা কল্যাণদা বলছিলেন কল্যাণবাবু বলছেন এই সমন্বয়ের অভাবও রয়েছে। পলি জমে যাওয়া, যেটা উনি আমার এই যে পলি জমে যাওয়া, এখানে কালকেও আলোচনা হয়েছে। একটা বলছি, যেমন আমার কাছে যে একটা তথ্য রয়েছে, আপনারা শুনলে অবাক হবেন, যে রাফলি এই ডিভিসির যে জলাধারগুলো রয়েছে, এই সিলটা না তোলার দরুন, যেমন দুর্গাপুর ব্যারেজে যে পলি জমেছে সেটা প্রায় 35% স্টোরেজ লস হয়েছে, এবং রাফলি 25 থেকে 30-র মধ্যে স্টোরেজ লস হয়েছে আপনার ডিভিসির পাঞ্চেত এবং ডিভিসির মাইথনে। সুতরাং এই যে স্টোরেজ লস, তার মানে কি ওরা আর একটু বাড়াতে পারতো? এমনকি আমি আপনাকে আরেকটা তথ্য দিচ্ছি, এই পাঞ্চেতে মানে যেখানে ড্রেজিং এর প্রয়োজন ছিল, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছে করলে কিন্তু আজকে যদি 3 লক্ষ কিউসেক, 1 লক্ষ তো আমি হিসাবে আপনাদের দেখিয়ে দিলাম যে অরিজিনালি যদি ঠিকমতো গাইড কাপ ফলো করতো 1 লক্ষ কিউসেক জল এমনি আরও ধরে রাখতে পারতো। আর যদি ডিসিলটেশন করতে পারতো এই সব কটা, একদিকে 12,000 আর একদিকে ওইগুলো, তাহলে মিলিয়ে আরও 2-3 লক্ষ, মানে তাহলে তো আজকের এই, আপনি জানেন কিভাবে রিকোয়েস্ট করা হয়েছে, হাত জোড় করে বলেছি যে 1-2 দিন আর ধৈর্য ধরুন, কোনো রকমের জলটাকে আটকে রাখুন। কেন পারেনি মেয়েকে, যে কথা কল্যাণদা বলছিল, আমাদের নিজেদের 2টো জলাধার আছে, আপনাদের জানিয়ে রেখে রাজ্যের মানুষ জানুক, রাজ্যও 2টো জলাধার মেনটেন করে, একটা হচ্ছে কংসাবতী মুকুটমণিপুরে, আর একটা হচ্ছে ময়ূরাক্ষী জলাধার ম্যাসেঞ্জরে। এই 2টো জলাধার রাজ্যের তত্ত্বাবধানে রয়েছে। আপনার এই ডিভাস্টেশনের সময় ফলো করে দেখুন তো, 1 ফোঁটা জল আমরা জলাধার থেকে ছাড়িনি, কারণ আমরা এই যে কথাটা উনি বললেন, সমন্বয় করে করে আইএমডির সাথে কথা বলে বলে আমরা জলাধারের লেভেলটাকে এমন জায়গায় নামিয়ে রেখেছিলাম, আমরা জানি যদি এখন ম্যাসিভ বৃষ্টিও হয় তাহলে আমার জলাধারের লেভেল যে জায়গায় পৌঁছাবে আমার জল ছাড়তে হবে না। এই মেকানিজমটা আমরা করেছিলাম। এরা করে না, এরা শোনে না, এরা বারবার বলা সত্ত্বেও আমার কাছে মাইনুটস আছে, রেকর্ড আছে, চিঠি আছে, ওরা অ্যাকনলেজ করেছে। আমি এখান থেকে 425-এর দাগ থেকে ছাড়াইনি, তার কপি পর্যন্ত আছে, ওরা অ্যাকনলেজ করেছে। এই পলি জমার যেটা রাজীববাবু বারবার বলছেন, কল্যাণবাবু পলি, এই প্রশ্ন তো উঠছে যে পলি যখন পরিষ্কার করা হবে এই বিভিন্ন জলাধার থেকে, পলিগুলো কোথায় রাখা হবে, এবং তার সঙ্গে সঙ্গে হিউজ কস্টের একটা বিষয় উঠছে। তার সঙ্গে সঙ্গে যে প্লাবন দেখা দিচ্ছে, সেই প্লাবনে বলা হচ্ছে যে পলি গিয়ে যে সমস্ত জায়গায় পড়ছে শস্য উৎপাদনটা নাকি পরবর্তীকালে ভালো হবে। কি বলবেন? না, এইখানে আমি নিয়েই এসেছি কম্পেন্ডিয়াম অফ দি সিল্টিং অফ দি রিজার্ভায়ার্স, সিডব্লিউসির একটা ডকুমেন্ট। তাতে সারা ভারতবর্ষে যে 4,000-এর প্রায় 5,000-এর কাছাকাছি বড় জলাধারে কোথায় কী হারে পলি জমছে তার একটা হিসেব আছে। তার মধ্যে ডিভিসির রিজার্ভায়ারগুলোতে রেট অফ সিল্টিং কিন্তু খুব হাই, কারণ ঝাড়খণ্ডের যে এক্সটেন্সিভ ডিফরেস্টেশন হয়েছে তার ফলে দেখা যাচ্ছে ডিভিসির, ওই রাজীববাবু যা বলছিলেন যে কোথাও কোথাও আমি হিসেব করে দেখছি প্রায় 40%-এর কাছাকাছি তার এই তার ক্যাপাসিটি লস হয়েছে। এই যে ক্যাপাসিটি লস হয়েছে, আমরা 60 বছর পরে ভাবছি যে ডিসিল্টিং করতে হবে, এইটা একটা বড় ভুল ডিবিসির তরফে। মানে নিয়মিত হচ্ছে না, নিয়মিত হলে ব্যাপারটা সামলানো যেত। এখন যদি ডিসিল্টিং করতে হয় তাহলে আমাদের 1 বছরের ইরিগেশন পুরোটা স্যাক্রিফাইস করতে হবে, এটা কিন্তু মাথায় রাখা দরকার। শুখা হয়ে যাবে, হ্যাঁ, তা তো ড্রাই করা ছাড়া আপনি কি করে উপায় করবেন? ফ্লাড কন্ট্রোলের ক্ষতি হবে, ক্ষতি হবে। মানে এইটা একটা খুব বিপুল জটিল অবস্থার মধ্যে আমরা পৌঁছে গেছি, যেহেতু 60 বছর ধরে আমরা এটাকে চূড়ান্ত অবহেলা করি। মানে দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটা দরকার ছিল। আমি বলছি আপনাকে, এখানে কথা সূত্র ধরেই বলছি যে এটার কিন্তু একটা অল্টারনেটিভ ব্যবস্থাও ছিল, যে কথাটা আমি একটু আগে বলতে গিয়ে কেটে গেল। যে ঠিক আছে, আমি ধরে ওটা করলাম না, কিন্তু অ্যাটলিস্ট আমি আমার লোয়ার দামোদর মানে দামোদর ডিভি ক্যানেলগুলোকে, প্রত্যেক কটা ক্যানেলকে আমি ডিসিলটেশন করতে পারতাম, আমি লাইনিং করতে পারতাম, তার ক্যাপাসিটি বাড়াতে পারতাম, আমি মুন্ডেশ্বরী রিভারকে আমি ডিসিলটেশন করতে পারতাম। আজ অবধি বলুন তো, বড় বড় কথা বলছেন নদী সংযুক্তিকরণ, গঙ্গা রিজুভেনেশন, লক্ষ লক্ষ কোটি টাকা। একবার আমাদের কলকাতা পোর্ট গঙ্গার কোনোদিনও ড্রেজিংয়ের কথা কেউ ভেবেছে? হলদিয়া পোর্টের ড্রেজিংয়ের কথা কেউ ভেবেছে? ফারাক্কার ড্রেজিংয়ের কথা কেউ ভেবেছে? যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বারবার করে 20 বার বোধহয়, উনি কতবার বলেছেন, কতবার চিঠি দিয়েছেন কেউ জানে না। আচ্ছা, যদি আজকে ধরুন আমাদের এই লোয়ার দামোদরের টাকাটাও স্যাংশন করতে, যেটা আমি বলছিলাম যে আমি 12 সালে যখন দায়িত্ব নিই, মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম বলেছিলেন, দেখুন এটা তো আমাদেরও খারাপ লাগছে, এই যে আজকে এই তর্ক ঝগড়া, এই যে যেই জায়গায় যে সংঘাতের একটা জায়গা, আমাদেরও কি ভালো লাগছে? আমরাও চাইছি গঠনমূলক হোক, যেন এই সংঘাতের আবহাওয়া যেন না থাকে। রাজ্যের মানুষের বাঁচানোর জন্য আজকে এতগুলো কথা বলতে হচ্ছে। কিন্তু এই যে লোয়ার দামোদরের প্রকল্প, যদি আজকে ডিসিলটেশন আমরা এইগুলো করতে পারতাম, 2200 কোটি টাকা আমার এখনো মনে আছে, একটু শুনেন, 2200 কোটি টাকার আমরা প্রজেক্ট জমা দিয়েছি 2014 সালে, অবজারভেশন জিএফসিসি পাঠিয়েছে, আমরা কমপ্লাই করে পাঠিয়েছি, কতবার ফলো আপ করেছি, আমি নিজে যখন মন্ত্রীর কাছে যাই চিঠি দিয়ে ফলো আপ করেছি, আজ অবধি একটাও করেনি। বাধ্য হয়ে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক
মানুষের স্বার্থে তিনি রাজ্যের মানুষের জীবন জীবিকা রক্ষা করতে চান বলে আজকে আমরা আর দিল্লির মুখাপেক্ষী নই। আজকে তিনি নিজে আমাদের এই প্রজেক্ট তৈরি হয়েছে আজকে ওয়ার্ল্ড ব্যাংকের স্যাংশন নিয়ে, আগামী বছর আমরা এই কাজ একদম এইখান থেকে আগামী সময়ে বোঝার চেষ্টা করবো এই আলোচনার মধ্যে, আমাদের সংক্ষিপ্ত পরিসরের মধ্যে যে সমস্যাটা কোথায় সেটা বোঝার চেষ্টা করলাম আমরা। কিন্তু এই মুহূর্তে যে সমস্যায় রয়েছেন সাধারণ মানুষ, রাজ্য সরকারের কি বক্তব্য, রাজ্য সরকার কি ভাবছে এবং এই সমস্যা থেকে টেকনিক্যালি কিভাবে আমরা এই সমাধানের পথে এগোতে পারি, এবং তার সঙ্গে সঙ্গে বাজার আগুন, এই বিষয় নিয়ে আসবে একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন। এবার একটু নজর দেওয়া যাক বাজারে। আগুন বাজার, বন্যার সুযোগে সবজির দাম বাড়াচ্ছে ফরেরা। মূলত ২ পরগনা এবং নদিয়া থেকেই সবজি আসে কলকাতায়, সেইখানে কিন্তু এই জেলাগুলিতে কিন্তু বন্যা পরিস্থিতি দেখা দেয়নি, তারপরেও সবজির দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। দেখে নেওয়া যাক। কাঁচা লঙ্কার ঝাল নয়, দামের ঝাঁজে মরছেন ক্রেতারা। টমেটো, সেই টমেটোরও ১০০ টাকা দাম। যেখানেই হাত দেবেন, যে সবজি কিনতে যাবেন ৫০ থেকে ৬০ টাকা সবজির দাম। কয়েকদিন বৃষ্টি আর কিছু এলাকায় বন্যা, তার সুযোগে ফোরেরা দাম বাড়িয়ে দিচ্ছে এভাবেই। মূলত ২ পরগনা ও নদিয়া থেকে কলকাতার বাজারে সবজি আসে। এই ৩ জেলায় কোনো বন্যা হয়নি। তা সত্ত্বেও গত এক সপ্তাহে প্রতি কিলোতে প্রায় ১০ থেকে ২০ টাকা বেড়েছে সবজির দাম। অভিযোগ, ফোরেরা বন্যার দোহাই দিয়ে বাড়তি মুনাফা করতে কাঁচা সবজির দাম বাড়িয়ে দিচ্ছে। পাইকারি ও খুচরো বাজারে দামের ফারাকেই অভিযোগ প্রমাণিত। বেগুন পাইকারি দর প্রতি কিলো ৪০ টাকা, খুচরো দর প্রতি কিলো ৫০ টাকা। পটল ১৮ টাকা প্রতি কিলো পাইকারি দর, খুচরো দর ৩০ থেকে ৬০ টাকা প্রতি কিলো। ঢেঁড়স পাইকারি দর ৪০ টাকা, খুচরোয় বিক্রি হচ্ছে ৫০ টাকা প্রতি কিলো। লঙ্কা ৪০ টাকা কিলো পাইকারি দর, খুচরো ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাউ বিক্রি হচ্ছে প্রতি পিস ২০ টাকায়, অন্যদিকে খুচরো বাজারে বিক্রি হচ্ছে ৩০ টাকা প্রতি পিস। টমেটো বেঙ্গালুরু থেকে আমদানি হওয়ায় গত ১ মাস ধরেই চড়া দর। টমেটো বিকোচ্ছে ১২০ টাকা প্রতি কিলো। লঙ্কা কত যাচ্ছে এখন? 200 টাকা পাল্লা। ভেন্ডি আমাদের এটা যাচ্ছে ১৬০-১৫০, আর ছোট ভেন্ডিটা বিক্রি হচ্ছে 200। পটল ৭৫ থেকে ৮০, খুব জোর হলে ৯০। দেখুন 200 টাকা পাল্লা, 40 টাকা কিলো। জলের জন্য এখন সব লাউই নষ্ট হয়ে গেছে, গাছ ফাছ সব মরে গেছে। এখন লাউ হাতে ২০-২২ টাকা পিস কেনা। হঠাৎ দাম বাড়ায় উদ্বিগ্ন টাস্ক ফোর্স। ইতিমধ্যেই বিভিন্ন বাজারে শুরু হয়েছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হানাদারি। কৃত্রিমভাবে দাম বাড়ানো বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে। রিটেলারদের বলেছি যে আপনারা যখন মাল কিনবেন একটা স্লিপ নেবেন, যাতে দোকানদারের নাম থাকবে, থাকবে, তাহলে আপনাদের এনফোর্সমেন্টের লোকেরা এলে চার্জ করলে আপনারা দেখাতে পারবেন যে আমরা এই দামে কিনে এই দামে বেচছি, আমাদের কোনো অসুবিধা নেই। সবজির যোগান ঠিক রাখতে ইতিমধ্যে কৃষি বিপণন দফতরের সঙ্গে বৈঠক করেছে টাস্ক ফোর্স। পুলিশকেও বাজারগুলিতে নজরদারি বাড়াতে আবেদন জানানো হয়েছে। ক্যামেরায় মনোজ সিং এর সঙ্গে বিশ্বজিৎ ঘোষ, ইটিভি নিউজ বাংলা। টাস্ক ফোর্সের সদস্য কমল কুমার দে, আপনার কাছে আসবো। কমলবাবু, টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল মুখ্যমন্ত্রীর উদ্যোগে, যে কারণে আজকে টাস্ক ফোর্স কি করছে যে এই রকম পরিস্থিতি, আগুন বাজার শুধু আজকে বলে নয়, গত কয়েক সপ্তাহ ধরে যদি আপনি মনে করেন যে আমাদের তথ্যও রয়েছে, এরকমই কিন্তু এরকম আরও দাম বেড়েছে, তবুও আগুন গত কয়েক সপ্তাহ ধরেই, শুধু বৃষ্টি বা বন্যা এরকম নয়। কি বলবেন এটা সম্বন্ধে? আমি প্রথমেই বলছি, আমি এখানে দেখলাম টিভিতে টমেটোর সম্বন্ধে বলছে। টমেটো এই সময় আমাদের ওয়েস্ট বেঙ্গলে টমেটো হয় না, এটা মেনলি আমাদের আসে ব্যাঙ্গালোর থেকে, নাসিক থেকে আসে। এই বছর নাসিকে টমেটোর কোনো চাষ হয়নি, নাসিক থেকে আসা বন্ধ। ব্যাঙ্গালোরের উৎপাদন কম। কোলার বলে একটা জায়গা ব্যাঙ্গালোর থেকে আরও ৩০-৪০ কিলোমিটার দূরে, কোলারেই টমেটোটা হচ্ছে। কিন্তু পাইকারি বাজারগুলোতে আজকের দাম, শুধু শিয়ালদা না, বিভিন্ন পাইকারি বাজারে আজকে টমেটোর দাম যাচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা কিলো। খুচরো বাজারে দেখা যাচ্ছে, সেগুলো এখানেও দেখাচ্ছে ১০০-১২০ টাকা। এর জন্য আমার টাস্ক ফোর্স এবং এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টকে আরও সক্রিয় হতে হবে।
আমার মুখ্যমন্ত্রী যেখানে সক্রিয়, দাম বাড়ার ব্যাপারে মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে বিভিন্ন বাজারে বাজারে এর আগে উনি ঘুরেছেন, দেখেছেন। আর বিভিন্ন বাজারে এখানে ক্রেতা এবং বিক্রেতারা বলছে দাম অনেক বেড়েছে, কিন্তু হাটের মানুষের কাছে, যারা হাটে, যারা কৃষক, যারা সবজি বিক্রি করে, তাদের কিন্তু দাম বাড়েনি। আর কিছু আগে আপনারা দেখালেন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া থেকে মেইনলি কলকাতায় সবজিটা আসে, এটা ঘটনা। উত্তর 24 পরগনার কিয়দ অঞ্চলে বন্যা হয়েছে, এটা ফ্যাক্ট। যেরকম আমাদের বনগাঁ সাবডিভিশনে বন্যা হয়েছে। বন্যার পরিস্থিতিতে গুমা বলে একটা জায়গা আছে, ওটা আপনার মসলন্দপুরে, ওখানেই ম্যাক্সিমাম সবজি উৎপাদন হয়। বলা এর আগেও প্রবলেমটা হয়েছিল, সেই কারণে টাস্ক ফোর্স যে ফোরেরা ঢুকে পড়ছে কোথাও, কিন্তু এইটাই পাইকারির সঙ্গে খুচরো আকাশ পাতাল পার্থক্য হয়ে যাচ্ছে। এইটাই আমার বক্তব্য। বন্যার অজুহাত, জিএসটির অজুহাত এরকম দেখানো হচ্ছে খুচরো বাজারে। বলছেন তারা কোনো জিএসটির কোনো প্রশ্ন নেই। মুখ্যমন্ত্রী সক্রিয়, মুখ্যমন্ত্রী বাজারে বাজারে ঘুরেছেন, কিন্তু টাস্ক ফোর্স গড়েছেন, তো তার হয়ে আপনারা ঘুরবেন, আপনারা নিয়ন্ত্রণ করবেন দামটা। ইভেন আমরাও দেখছি, এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট দেখছে, দেখা যাচ্ছে পাইকারি বাজারে কিন্তু জিনিসের দাম সেইভাবে বাড়েনি, হাটে জিনিসের দাম বাড়েনি। মাঝখানে এক শ্রেণীর লোক এই জিনিসটাকে বন্যা করে জিনিসের দামটা একটা জায়গায় নিয়ে চলে যাচ্ছে। ম্যাক্সিমাম পটল এই সময় বর্ষার টাইমে পটল, ঝিঙে, এইটাই হয়েছে মেইন সবজি। এটা উত্তর 24 পরগনায় বেশি হয়, উত্তর 24 পরগনায় কিন্তু বন্যায় বিশাল কোনো ক্ষতি হয়নি। সেই তো বিষয়টা তো তাই হচ্ছে। তাহলে টাস্ক ফোর্স কি করছে? এটা এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট আরও সক্রিয়ভাবে, আমরা আগামী দিনে আরও সক্রিয়ভাবে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টকে এটা দেখতে হবে, যাতে মিডলম্যানরা জিনিসের দামটা আরও বৃদ্ধি না করতে পারে। কিন্তু সেখানে গ্রামের চাষি কিন্তু পয়সা পাচ্ছে না, পাইকারি বাজারেও কিন্তু জিনিসের দামটা বিশাল বিক্রি হচ্ছে না। খুচরো বাজারগুলোতে শিয়ালদা থেকে একটা জিনিস কিনে 20 টাকায় কিনছে, কিন্তু খুচরো বাজারে সেটা 40। সেইটাকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারছেন না। এবার আমাদের টাস্ক ফোর্সের মেম্বার লিমিটেড 4 জন কি 5 জন, 5 জনের পক্ষে কলকাতায় 358টা বাজার, এই বাজার ঘুরে দেখা সবসময় সম্ভব হয়ে ওঠে না। আগামী দিনে আমরা চেষ্টা করব, আসবো একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি। তার আগে একবার এই বিষয়টি নিয়ে রাজীব বাবু আপনার কি প্রতিক্রিয়া? না, আমি সরকারের পক্ষ থেকে এটাও কিন্তু এই রাজ্যের একটা, আমি বলবো যে একটা ব্যতিক্রমী ঘটনা, যে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে টাস্ক ফোর্সের মিটিং নেন। আমি বেশ কয়েক বছর আমি এই টাস্ক ফোর্সের সদস্য ছিলাম, আমি তা জানি। এবং উনি রেগুলার মিটিং করে করে যেভাবে, মানে কাউকে বরদাস্ত করেন না, কিন্তু যেভাবে উনি বলেন, যে কথাটা উনি বলছেন যে এটা কিন্তু ঠিক, এই বন্যার অজুহাত দেওয়া হচ্ছে, পরিস্থিতিতে আপনারা নজর রাখবেন, কড়া নজর রাখবেন। নিশ্চিত আমি বলছি, আপনি জেনে রাখুন যে মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি সব ব্যাপারটা জানেন, এবং দেখুন একদম ইমিডিয়েটলি একটা অবশ্যই আমরাও নজর রাখবো এই বিষয়ে, যে বাজারের পরিস্থিতি কিরকম আগামী দিনে দাঁড়ায়। আমরা আসছি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। বিরতির পর আরও একবার আপনাদের স্বাগত জানাই। আমরা একেবারে আলোচনার শেষ পর্যায়ে মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। এই মুহূর্তে যে পরিস্থিতি, আমরা কারণ অনেকগুলো রাজ্য সরকারের কাছ থেকে বা কল্যাণবাবুর কাছ থেকেও আমরা শুনলাম বিভিন্ন সমস্যার কথা, কিন্তু এই মুহূর্তে বহু মানুষ জলমগ্ন, বহু মানুষ দুর্গত। আজকে হেলিকপ্টার পাঠাতে হয়েছে উদ্ধার কাজে। কি পরিস্থিতি এই মুহূর্তে রাজ্যের এই এলাকাগুলিতে? দেখুন, আমি এটা বলি যে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে গতকালকে আমতা উদয়নপুরে গেছেন, আপনারা দেখেছেন। খানাকুলের একটা পার্টিও ভিজিট করেছেন। গতকাল উনি আমাকেও পাঠিয়েছিলেন, খানাকুল পুরসুরে আমি গেছিলাম। আজকে ওনার নির্দেশে আমি সকালে ঘাটালে, দাসপুরে আমি ঘুরেছি। এই যেখানে হেলিকপ্টারটা নামানোর ব্যাপার আমি বলছি, এটা আপনিও জানেন যে আমাদের একটু আগে আমাদের হোম সেক্রেটারি তিনিও বলেছেন যে এইখানে একটি পরিবার ছিল, যারা মানে দুটো পরিবার, প্রায় কিছু লোক ছিলেন, যাদেরকে অলরেডি রিকোয়েস্ট করা হয়েছিল। আমি নিজে ছিলাম, আজকে মিটিং করেছিলাম, ডিএম ছিলেন, আমাদের জনপ্রতিনিধিরা ছিলেন, তারাও একই কথা বললেন যে ওনাদেরকে অনেক করে রিকোয়েস্ট করা হয়েছিল, কিন্তু ওনারা ভেবেছিলেন যে না ঠিক আছে, হয়তো বুঝতে পারেননি এই যে ডিভিসির এই যে ছাড়া জল, এই যে দ্বারকেশ্বর মুন্ডেশ্বরী ছাপিয়ে এইভাবে যে চলে আসবে, সার্কিট এম্বাঙ্কমেন্টের মধ্যে ঢুকে যাবে, এটা ওনারাও বুঝতে পারেনি যে এই মাত্রায় জলটা আসবে। হয়তো ওনারা ভেবেছেন কেউ চট করে ঘর ছেড়ে যেতে চায় না, এটা একটা তাদের কথা তারা বুঝতে পারেনি, যার কারণ তাদেরকে অনেক করে রিকোয়েস্ট করেও আনা যায়নি। এবং যার কারণে আজকে ডিএম সাহেব বারবার বলছেন এনডিআরএফ এর টিম এখন ন্যাচারালি জলের
এত ভয়াবহতা ওখানে হয়েছে, এনডিআরএফ টিমও পৌঁছাতে পারছে না। দেখুন এখানেও মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সঙ্গে সঙ্গে উদ্যোগ নিয়ে এয়ারফোর্সকে খবর দিয়েছেন, দিয়ে একটা চেষ্টা চলছে যে কিভাবে তাদেরকে উদ্ধার করানো যায়। যেহেতু বিকেল হয়ে গেছিল, পারেনি, কাল সকাল থেকে আবার শুরু করবে। এটা কিন্তু ওনারা যদি ঠিক সময় বেরিয়ে আসতেন অন্যদের মতো, তাহলে আজকে এই পরিস্থিতিটা হয়তো হতো। এই প্রসঙ্গে জানতে চাইবো, রাজ্যের যে বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেই রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী কতটা দক্ষ এই সমস্ত কাজে? কারণ হেলিকপ্টার বায়ুসেনাকে রিকোয়েস্ট করতে হচ্ছে হেলিকপ্টার পাঠানোর জন্য, কোথাও খামতি আছে কি? না, এটা আমি আপনাকে বলি, আমি কিন্তু আবার বলছি আপনাকে অয়নবাবু, এই যে স্পেসিফিক এই জায়গাটা কিন্তু একদম অন্য। আমি আপনাকে পুরো বুঝিয়ে বলে দিলাম, এন্টায়ার জায়গা থেকে কিন্তু মানুষ চলে গেছে। তারা বুঝতে পেরে জল হচ্ছে, তাদের জন্য শিবির তৈরি করা হয়েছে, সমস্ত ব্যবস্থা হয়েছে, লোক চলে গেছে। কয়েকটা বাড়ি ছিল যারা মনে করেছে হয়তো বা ভেবেছিল হয়তো যে তারা বুঝতে পারেনি এত ভয়াবহতা, তারা ভেবেছে কেউ ঘর থেকে চট করে বেরো। যেমন আমি গত 3 দিন আগে কথা বলছিলাম আমাদের হাওড়ার একজন বিধায়কের সাথে, আমি তাকে বলছিলাম দেখো ডিভিসির যে হারে জল আসছে, ইমিডিয়েট সবগুলোকে ক্লিয়ার করো, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, এটা নির্দেশ। উনিও একই কথা বলছিলেন, দেখুন এই যতক্ষণ নয় হাঁটু অবধি জল না আসবে কেউ ঘর থেকে চট করে বেরোতে চায় না। এবং এই জায়গায় কিন্তু সবাই চলে গেছে, এনারাই শুধু বলেছেন না আমাদের কোনো অসুবিধা নেই, আমরা দেখে নিচ্ছি, দেখে নিয়ে বুঝবো। এখন ন্যাচারালি প্রয়োজন হয়েছে এরকম অবস্থা, ন্যাচারালি প্রশাসনও তো চুপ করে জায়গাগুলো আপনি বলছেন আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন। এই যতগুলো জায়গায় দেখেছি, আপনারা দেখুন, আপনারা তো টিভির ক্যামেরায় দেখাচ্ছেন, প্রত্যেক কটা জায়গায় কিন্তু বিপর্যয় মোকাবিলা দপ্তর, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিরা মিলে মিশে প্রত্যেক কটা জায়গায় দেখুন সুন্দরভাবে কাজ চলছে। প্রত্যেক কটা ত্রাণ শিবির খোলা হয়েছে যেখানে যেখানে প্রয়োজন। এবং ম্যাক্সিমাম জায়গাটা কোথায়? আপনার ম্যাক্সিমাম জায়গা হচ্ছে কিছুটা পার্ট অফ আপনার বর্ধমানে, হুগলির কয়েকটা পার্ট, বীরভূমের সামান্য একটা পার্ট, আপনার হাওড়ার সামান্য পার্ট, আর পশ্চিম মেদিনীপুরের এই ঘাটালা, দাসপুর। বাদবাকি জায়গায় কিন্তু আস্তে আস্তে পরিস্থিতি উন্নতি হচ্ছে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী নিজে সেইভাবে উদ্যোগ নিয়েছেন বলে আজকে কিন্তু পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের মানুষ বুঝতে পারেনি এইটুকু যে জায়গা আছে। এবং আমি বলছি কালকে সকাল থেকে আস্তে আস্তে কিন্তু জল রিসিড করবে, কেন অলরেডি আমার কাছে এক্ষুনি একটা ফিগার এলো, তাতে অলরেডি কোনো কোনো জায়গায় জলটা ফলিং। আমার কাছে এখনও চিত্র আছে, যদি জানতে চান আমি বলতে পারি। এই আমার কাছে রয়েছে, সব জায়গায় জল আস্তে আস্তে করে নামছে। ন্যাচারালি পরিস্থিতি একটু করে উন্নতি হবে, কিন্তু প্রত্যেক জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী নিজে মনিটর করেন। আমি তো বলবো কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বোধহয় এত সক্রিয় না, যিনি প্রত্যেক কটা মুহূর্তের খবর, মিনিটে মিনিটের খবর রাখেন, কোথায় কী হচ্ছে, কী করতে হবে, একে ফোন করা, ওকে ফোন করা, প্রশাসনকে নামিয়ে দেওয়া, জনপ্রতিনিধিদের নামিয়ে দেওয়া, কীভাবে করতে হয়, এবং প্রত্যেক কটা জায়গায় তিনি নিজে দেখছেন। সুতরাং কোথাও কোনো অসুবিধা নেই। আমি আপনাকে বলছি মানুষের কোথাও ক্ষোভ নেই, এটা একটা পার্টিকুলার একটা কোনো ইনস্ট্যান্স হয়েছে, এবং সেটা আমি আপনাকে বুঝিয়ে বললাম কোন পরিপ্রেক্ষিতে আসবো। আমি কল্যাণবাবু আপনার কাছে আসবো যে আমরা দেখলাম আজকে দিনভর বিভিন্ন ধরনের বক্তব্য এসেছে ওই দুর্গত মানুষদের, যারা বলছেন যে আমরা তো ছোটবেলা থেকে দেখে আসছি এরকম বন্যার, এই বন্যা চিত্রের কোনো পরিবর্তন হয়নি, পরিবর্তন কি হওয়ার নয়? না দেখুন, বাংলায় বন্যা বাংলার প্রায় সহজাত, যেটা রাজীববাবু বলেছেন যে এখান দিয়েই গঙ্গা, ব্রহ্মপুত্র, তিস্তা, দামোদর সব নদী বেরোবার রাস্তা। এবং এই লোয়ার রিচে এখানে পশ্চিম ভারত উত্তর ভারতের তুলনায় অনেক বেশি বৃষ্টি। এই দুটো কারণ আমাদের প্রথমেই মাথায় নিয়ে নেওয়া উচিত। তারপরে হচ্ছে যে অন্য রাজ্য থেকে ঢুকে পড়া জল, এটা একটা সমস্যা। বাংলার মানুষ বন্যার সাথে অনেক দিন ধরে ঘর করেছে, তারা কিন্তু বন্যার চরিত্র বদলে যাচ্ছে। ফলে আমি যেটা বলছিলাম যে কার কার সাথে লিঙ্কেজ দরকার, রেলওয়ে অথরিটি, ন্যাশনাল হাইওয়ে অথরিটি, দেখবেন যে এমন ওয়াটার টাইট করে সমস্ত রেল লাইন এবং পাতা হয়েছে যে তলা দিয়ে জল বেরোবার রাস্তা থাকে না। ফলে যেটা আগে ছিল 2 দিনে জল নেমে যেত, সেটা 20 দিনেও নামতে চায় না। আমাদের সময় একদম সংক্ষিপ্ত, অর্থাৎ আপনি বলছেন যে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়টা খুব জরুরি। আমি রাজীববাবু আরেকটা প্রশ্নে আসবো, একদম সংক্ষেপে জানার চেষ্টা করবো যে এই যে নদীগুলোই বিভিন্ন অববাহিকায় বিভিন্ন নির্মাণ নিয়ে প্রশ্ন উঠছে, সেই নির্মাণের পরিস্থিতিকে আগে থেকে নজর রাখা হয়নি? দেখুন আমি আপনাদের বলি যে আমরা সরকারে এসেছি 6 বছর হলো, মামাটি মানুষের সরকার এসছে, এবং এটা কোথাও অস্বীকার করার জায়গা নয়। আমি এই দপ্তরের দায়িত্ব নেওয়ার পরে বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি, দীর্ঘদিন ধরে সত্যি কথা বিভিন্ন জায়গায় অবৈধ নির্মাণ হয়েছে, এবং সেগুলো এর আগে থেকে বহুল পরিমাণে বলতে পারেন রাজনীতির স্বার্থে, একদম সংকীর্ণ দলীয় রাজনীতির স্বার্থে ব্যবহার করা হয়েছে এইগুলোকে। এটা কিন্তু ফ্যাক্ট। আবার উল্টো দিকে এটাও দেখতে হবে যে কথাটা কল্যাণদা বলছিল, যেহেতু আমি বারবার বলছি নিম্ন অববাহিকায় থাকা রাজ্য, মানে মূল বেসিনগুলো আমাদের এখানে, সমস্ত জলটা এখান থেকে নিচে নেমে চলে যায়। সুতরাং একদিকে যেমন এই অবৈধ নির্মাণ, এটাও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই কিন্তু কড়া হাতে দমন করেছেন। আমাদের কাছে প্রত্যেকে চিঠি দিয়েছেন, আমরা সঙ্গে সঙ্গে স্টেপ নিচ্ছি। যেখানে যেখানে অনেক জায়গায় দেখবেন নদীর চড়ে বসিয়ে দিচ্ছে,
আমরা কিন্তু এই রাজ্যে আমাদের সরকারের সময়, মামাটি মানুষের সরকারের সময় আমরা কিন্তু এইগুলোকে একদম প্রশ্রয় দিচ্ছি না, যেই করে থাক আমরা কিন্তু কঠোরভাবে এগুলোকে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি, কারণ এগুলো মানুষ মানে ক্ষতিকারক, এটা মানুষ বুঝছে না। 3 মাস জল, নদীমাতৃক দেশ, আমাদের সব অভ্যেস হয়ে গেছে 2-3 মাস জল, তারপরে শুকনো ভুলে যাই। কিন্তু আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আমরা জয়ে তয়ে কোথাও আমরা নদী বাঁধে গিয়ে বসবো না। আমরা খালে, এই খালগুলোর কি অবস্থা করেছে আজকে বলুন তো, এত খাল কাটা হয়েছে। আমি তো আপনাকে বলছি, আমার কাছে তথ্য আছে 1240 কিলোমিটার খাল এই 6 বছরে কাটা হয়েছে, কিন্তু এই খালে ময়লা ফেলবে, আবর্জনা ফেলবে, প্লাস্টিক ফেলবে, পলি ফেলবে। অবশ্যই মানুষকেও সচেতন আমরা হতে হবে। চাইবো যে মানুষ সচেতন হন, এবং তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে যারা দুর্গত মানুষ, যারা বন্যায় দুর্গত, তাদের অবস্থার দিকে নজর রাখুক রাজ্য সরকার, এবং কেন্দ্র রাজ্য সংঘাত বা রাজ্য অন্য রাজ্যের সংঘাত সেটাও বন্ধ হোক, এবং বন্যা পরিস্থিতির দিকে, বন্যা বা প্লাবন পরিস্থিতির দিকে আরও অন্যভাবে দায়িত্ব নিক কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকার হোক, যাতে এই লক্ষ লক্ষ মানুষকে আগামী দিনে দুর্গত অবস্থায় পড়তে না হয়। আমরা এই আশা রেখে আমাদের অনুষ্ঠান শেষ করছি। আপনাদের তিনজনকেই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। শেষ করছি আজকের সাদা কথা কালো কথা। একটু পরেই দেখুন 9টার নিউজ রুম নিয়ে আসছে অতনু এবং স্বর্ণালী। সঙ্গে থাকুন দিনভর।